আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সন্ধ্যার সংবাদে। পুরোটা সংবাদে আপনাদের সাথে রয়েছে আমি নুসরাত সুজানা এবং আমি ফাহমিদা সালাম। রাজনৈতিক সম্পৃক্ততা যেন পেশাগত কাজে বিঘ্ন না ঘটায় সে বিষয়ে চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ডক্টরস অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিয়ে এ আহ্বান জানান প্রধানমন্ত্রী। বলেন, একটি নির্দিষ্ট মহলকে সুবিধা দিতে জ্বালানি খাতে অপরিকল্পিত নীতির খেসারত দিচ্ছে দেশের মানুষ। জ্বালানি সমস্যার সমাধানে পরিকল্পনা করছে বলেও জানান সরকার প্রধান। আরও জানাচ্ছেন শামীম চৌধুরী। জাতীয় সংসদের এলডি হলে ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন করে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব। আকাশে বেলুন উড়িয়ে শুরুতেই জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন প্রধানমন্ত্রী। সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে রোপণ করেন অর্জুন গাছের চারা। মঞ্চে ওঠার সময় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা চিকিৎসকদের সঙ্গে হাত মিলিয়ে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। পরে অংশ নেন দোয়া মোনাজাতে। কর্মক্ষেত্রে নানা সমস্যা আর নিজেদের প্রত্যাশিত দাবি ও প্রস্তাব তুলে ধরেন ড্যাব নেতৃবৃন্দ। ডক্টরদের চাকরিতে প্রবেশের সময় 2 বছর বৃদ্ধি করার জন্য আমরা আপনার কাছে আকুল আবেদন জানাচ্ছি। এক পাশে আমরা 3 লক্ষ রোগীকে, দরিদ্র মানুষকে সেবা দিতে পারবো। প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, 1 লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দিতে যাচ্ছে সরকার। স্বাস্থ্যকর্মীদের যথাযথ প্রশিক্ষণ করার ক্ষেত্রে চিকিৎসকদের নেতৃত্ব দেওয়ার কথাও বলেন সরকার প্রধান। আপনাদের অবস্থান থেকে যদি আমরা চিন্তা করি তাহলে এই দাবিগুলো হয়তো বা খুব একটি অযৌক্তিক নয়। বর্তমান সরকার যখন দায়িত্বভার গ্রহণ করেছে, আমরা একটি ভঙ্গুর রাষ্ট্র পেয়েছি বলা যায়। সেই অবস্থা থেকেই সরকার চেষ্টা করছে সমগ্র দেশকে সফলভাবে ঘুরে যাতে দাঁড় করাতে পারে। প্রধানমন্ত্রী বলেন, রাষ্ট্র, রাজনীতি, শাসন প্রশাসনে ফ্যাসিবাদের সুবিধাবাদীরা বসে নেই। জ্বালানি নিয়ে একটি মহল বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে বলেও জানান তারেক রহমান। সামগ্রিকভাবে জ্বালানি খাতে কোনো নির্দিষ্ট মহলকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য যে সকল নীতি গ্রহণ করা হয়েছিল, তার খেসারত সমগ্র দেশ, দেশের মানুষ এবং বর্তমান সরকারকে বহন করতে হচ্ছে। আমরা কাজ করেছি যে এই যে অপরিকল্পিত প্ল্যান যেগুলো ছিল, যা আমাদের জ্বালানি খাতকে একটি বিপদের মুখে ফেলে দিয়েছে, কিভাবে সেটিকে সঠিক করে নিয়ে আসতে পারি আমরা। শিক্ষা, স্বাস্থ্য ও জ্বালানি সহ প্রতিটি সেক্টরকে স্বয়ংসম্পূর্ণ ও স্বনির্ভর করতে সরকার বাস্তবমুখী পরিকল্পনা গ্রহণ সহ তা বাস্তবায়নে কাজ শুরু করেছে বলেও জানান প্রধানমন্ত্রী। দেশের মানুষ চিকিৎসকদের কাছ থেকে আরো দায়িত্বশীল এবং মানবিক ভূমিকা প্রত্যাশা করে। শামীম চৌধুরী, আরটিভি, ঢাকা। প্রধানমন্ত্রী যখন নতুন করে দেশকে এগিয়ে নিচ্ছে, সে সময় একটি মহল আবার অস্থির করে তোলার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ড্যাবের ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চিকিৎসক সমাবেশের উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন তিনি। এই সময় ফখরুল বলেন, দেশে যখন সংসদীয় পদ্ধতিতে গিয়ে সরকারের সংসদের মধ্য দিয়ে সমস্যার সমাধান করতে চায়, তখন সেই মহলটি রাজপথে নেমে অস্থিতিশীল অবস্থায় নেওয়ার চেষ্টা করছে। সবাইকে সজাগ ও সচেতন থাকার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, যখন দেশ উপরে উঠতে থাকে তখনই একটি মহল জাতীয় ও আন্তর্জাতিক চক্রান্তের মধ্য দিয়ে আবার সেটাকে পেছনে ফেলার চেষ্টা করে। দেশ গড়বার আন্দোলন শুরু করতে আসছেন, সেই সময় একটা মহল আবার দেশকে অস্থির করে তুলবার চেষ্টা করছে। এটা অত্যন্ত দুঃখজনক। আমরা যখন একটা পার্লামেন্টারি সিস্টেম এবং গভর্নমেন্টের মধ্যে গিয়ে পার্লামেন্টের মধ্যে দিয়ে সমস্যার সমাধান করতে চাই, তখন সেই মহলটি অন্যায়ভাবে তারা এই কাজটি করছেন, দেশকে আবার একটা অস্থিতিশীল অবস্থায় নিয়ে যাওয়ার জন্য। বিচার শেষ না হওয়া পর্যন্ত আয়নাঘর খ্যাত ডিজিএফআইয়ের জয়েন্ট ইন্টারোগেশন সেলের বর্তমান আলামত ট্রাইব্যুনালের হেফাজতে থাকবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর 3 বিচারপতির সঙ্গে ঢাকা সেনানিবাসের ভেতরে অবস্থিত ডিজিএফআইয়ের জিআইসি পরিদর্শন শেষে একথা বলেন তিনি। বর্তমান প্রধানমন্ত্রীকেও 1/11-এর সময় এই আয়নাঘরেই বন্দী করে রাখা হয়েছিল বলে জানান চিফ প্রসিকিউটর। ন্যায় বিচারের জন্য অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করবে বলেও এ সময় মন্তব্য করেন চিফ প্রসিকিউটর। 24-এর 5 আগস্টের পরবর্তী জেআইসির অনেক আলামত নষ্ট করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। এই
জেআইসি নামক যে প্রতিষ্ঠানটি, যেটা পরবর্তীতে সর্বজন পরিচিত আয়নাগর হিসেবে পরিচিতি পেয়েছে, ১/১১ সময় আজকের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের অহংকার জনাব তারেক রহমানকে আজকের যে জেআইসি সেলটি আমরা পরিদর্শন করেছি তারই কোনো একটি কামরায় তাকেও কিন্তু সেখানে আনা হয়েছে, তার উপরে নির্যাতন করা হয়েছিল। সংশোধন নাকি সংস্কার, সংবিধান ইস্যুতে সরকার এবং বিরোধী দলের বিতর্ক ধীরে ধীরে রূপ নিচ্ছে রাজনৈতিক বৈরিতায়। সংশোধন কমিটির প্রস্তাব প্রত্যাখ্যান করে মাঠের আন্দোলনের দিকে এগোচ্ছে বিরোধী দল। দুদলের এমন বিপরীত অবস্থান জাতীয় ঐক্যের পথে বাধা হবে বলছেন বিশেষজ্ঞরা। সাদিয়া কানিজের রিপোর্ট। সংসদের ভেতর কিংবা বাহিরে সংবিধান ইস্যু নিয়ে জলঘোলা হয়েছে অনেক। চলমান বিতর্কের মধ্যেই ৪ আগস্ট প্রথম বৈঠকে বসেছিল সংসদ গঠিত সংবিধান সংশোধন সংক্রান্ত বিশেষ কমিটি। সরকার দলের বারবার আহ্বানের পরেও ওই বৈঠকে যোগ দেননি বিরোধী দল। আমি আশা করি তারা হয়তো অনুধাবন করবেন, এক পর্যায়ে তারা হয়তো তাদের নাম দিবেন এবং তাদের সাথে আমরা আলোচনা করব। বিরোধী দলের স্পষ্ট বার্তা, আংশিক সংশোধন নয়, রাষ্ট্রের কাঠামোগত পরিবর্তন নিশ্চিতে সংবিধানের মৌলিক সংস্কার চান তারা। যে উদ্দেশ্যে জুলাই অভ্যুত্থানের রক্তের বিনিময়ে যে নতুন রাষ্ট্র বিনির্মাণের স্বপ্ন আমরা দেখেছিলাম, সেই জায়গা থেকে বিএনপি সরে যাচ্ছে। আমরা এই কমিটিতে শুধু সদস্য দিতে চাইনি তা না, ধারণাগতভাবে আমরা এই কমিটিটাই প্রত্যাখ্যান করেছি। সরকার যদি সংশোধনের চিন্তা বাদ দিয়ে ব্যাপক সংস্কারের উদ্দেশ্যে কোনো কমিটি গঠনের চিন্তা আবার পার্লামেন্টে প্রপোজ করে, দেন অপোজিশন উইল ডিসাইড। কমিটিতে অংশ না নিয়ে বিরোধী দল ভুল পথে হাঁটছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষক কাজী মাহবুবুর রহমান। বলছেন, সংলাপের বদলে অবস্থান আরো কঠোর হলে মতবিরোধ রাজনৈতিক সংকট তৈরি করবে। একটা সুযোগ তৈরি হয়েছিল কমিটি থেকে কথা বলা। কমিটির বাইরে গেলে তো আপনি কথাটা আর বলতে পারছেন না, রাজপথে থেকে যাচ্ছে। সরকার এবং বিরোধী দল সবাই মিলে পারস্পরিক কাজ করতো, তাহলে কিন্তু আমাদের এই সমস্যাটার একটা পরিণতি আসতো। তবে বিরোধী দল বলছে, সংকট থেকে উত্তরণের পথ একটাই, সংস্কারের পথে হাঁটা, অন্যথায় রাজপথের আন্দোলন। একদিকে গণভোট আর জুলাই সনদের মধ্যে ডিফারেন্স করে ফেলছে, আর একদিকে সংশোধন আর সংস্কার দুইটা কথা বলে কনফিউজ করে ফেলেছে। আমরা সরকারের এই শুভঙ্করের ফাঁকিটা জনগণকে জানাবো। সংবিধান বিশেষজ্ঞ শরীফ ভুইয়ার মতে, সংশোধনীর মাধ্যমে জুলাইয়ের সংস্কার হলে ভবিষ্যতে আদালত কর্তৃক বাতিলের ঝুঁকি বেশি। সংশোধনী অংশগ্রহণমূলক না হলে প্রশ্নের মুখে পড়তে পারে। একটা সংবিধানের ব্যাপক ধরনের সংস্কারে যেতে পারতাম জুলাই সনদের ভিত্তিতে, কিন্তু সেটা ওনারা না করে ওনারা সংশোধনের কথা বলছেন। তো সেখানেও আমি পুরোপুরি নিরাশাবাদী হতে চাই না। সংশোধনীর মাধ্যমে যদি সংস্কার করা হয় জুলাইয়ের, তাহলে এগুলো আদালত কর্তৃক বাতিল হওয়ার একটা ঝুঁকি আছে, যেটা হয়তো কিছুটা পরিহার করা যেত যদি এটা সংবিধান সংস্কার পরিষদের মাধ্যমে হতো। সংবিধান সংশোধনের এই যাত্রা কতটা মসৃণ হবে তা নির্ভর করবে শেষ পর্যন্ত কতটা জাতীয় ঐক্যমত্য গড়ে ওঠে সেই বাস্তবতার উপর। সাদিয়া কানিজ, RTV, ঢাকা। দিল্লিতে বসে শেখ হাসিনার বক্তব্য ও রাজনৈতিক তৎপরতার দায় ভারত এড়াতে পারে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, এভাবে চলতে থাকলে ভারতের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক টিকিয়ে রাখা কঠিন হবে। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এক আলোচনায় তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেন, ফ্যাসিবাদের দোসরদের ফেরাতে যারা নমনীয় সুর দেখাচ্ছেন তাদের বিষয়ে সতর্ক থাকতে হবে। হাসান মাহমুদের রিপোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ডাবি সাদা দল ও ইউটিউব আয়োজিত গণ অভ্যুত্থানের 2 বছর পূর্তি ও ফ্যাসিস্ট সরকার পতনে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের ভূমিকা শীর্ষক এই আলোচনা সভা। অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভারত একদিকে হাসিনা কার্ড খেলবে আর অন্যদিকে বাংলাদেশের বন্ধু থাকতে চাইবে, তা হতে পারে না। তিনি বলেন, ভারতে অবস্থানরত শেখ হাসিনাকে বিভিন্ন বক্তব্য ও কার্যক্রমে যে সুযোগ করে দেয়া হচ্ছে তা দুদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের পরিপন্থী। ভারতকে তাকে বারবার মিটিং করতে দেওয়াটা সমর্থন করে, তারপরে বলবে উনি যা বলেছে তার সাথে আমরা নাই। এইভাবে কূটনৈতিক সম্পর্ক থাকে না। আমাদের পার্শ্ববর্তী দেশ, আমরা বাইলেটারাল রিলেশন রাখবো। আমাদের
এই বায়োলেটারাল রিলেশনশিপের মধ্যে ইন্টারডিপেন্ডেন্সি আছে এবং এই ইন্টারডিপেন্ডেন্সিকে আমরা শক্তি হিসেবে মনে করি। আমরা আপনাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চাই। স্বরাষ্ট্রমন্ত্রী সতর্ক করে বলেন, দেশে আর চেতনা বিক্রির রাজনীতি চলতে দেওয়া হবে না। কোনো রাজনৈতিক দলের কর্মকাণ্ডে যেন আবারও ফ্যাসিবাদের পুনরুত্থান না ঘটে। স্বৈরাচার এবং ফ্যাসিবাদের প্রশ্নে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বাংলাদেশের গণতন্ত্রকে রক্ষা করার জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা যেন এমন আচরণ না করি আমাদের ঐক্যে ফাটল ধরে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেন, বর্তমান সরকার যখন দেশকে সুসংগঠিত করতে নানা সিদ্ধান্ত নিচ্ছে, তখনই একটি গোষ্ঠী চক্রান্তে মেতে উঠেছে। দেশটা একটা স্মুথলি চলুক সেটাকে গ্রাহ্য না করে একটা পাতানো পরিস্থিতি তৈরি করে, সন্ত্রাসের পরিস্থিতি তৈরি করে এটাকে অস্থিতিশীল করার একটা প্রচেষ্টা কোনো না কোনোভাবে চালানো হচ্ছে। এর আগে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের 5 মাসের উন্নয়ন যাত্রা বইয়ের মড়ক উন্মোচন করেন রুহুল কবির রিজভী। এ সময় তিনি অভিযোগ করেন, নানা অপপ্রচারের মাধ্যমে অনেকেই সরকারের কাজে বাধা সৃষ্টি করছে। বিরোধী দলকে সংসদে গঠনমূলক সমালোচনারও আহ্বান জানান রিজভী। যারা এই সরকারকে নানাভাবে তার কাজে বাধা প্রদান করছে। হাসান মাহমুদ, RTV, ঢাকা। মুখে সবার আগে বাংলাদেশ বললেও ভারতকে ভয় পাচ্ছে বিএনপি। তাই জুলাই স্মৃতি জাদুঘর থেকে ফেলানি সহ সীমান্ত হত্যা ও মোদি বিরোধী আন্দোলনের ছবি সরিয়ে দিয়েছে, এমন অভিযোগ করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন শেষে এসব অভিযোগ করেন তিনি। জাদুঘরে আবু সাঈদের কোনো ছবি না থাকায় ক্ষোভ জানিয়েছেন দর্শনার্থীরা। ফজলুল হকের ক্যামেরায় মোহাম্মদ সাইমের রিপোর্ট। সকালে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম সহ দলটির শীর্ষ নেতারা। অন্তর্বর্তী সরকারের সময়ে অনেক ছবি ও স্মৃতি অপসারণ করায় ক্ষোভ জানান নাহিদ ইসলাম। তিনি অভিযোগ করেন, নিজ দলের নেতাকর্মীদের অবদানকে বেশি প্রাধান্য দিয়েছে সরকার। ফেলানির একটা ভাস্কর্য ছিল, সেই জিনিসগুলো সরিয়ে ফেলা হয়েছে। মোদি বিরোধী আন্দোলনের কিছু স্মৃতি ছবি ছিল, সেটা সরিয়ে ফেলা হয়েছে। বিএনপির যে নির্যাতিত হয়েছে তারা দল হিসেবে সেগুলোর কন্টেন্ট ছিল, সেই কন্টেন্টগুলো এবার বৃদ্ধি করা হয়েছে। মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়েও এটা হয়েছে, দলীয়করণ হয়েছে। আমরা চাই জুলাই গণ অভ্যুত্থান সম্পর্কিত যে কোনো ইতিহাস, বক্তব্য, জাদুঘর সেটা যাতে একটা জাতীয় চরিত্র থাকে। এ সময় আইন করে জাদুঘরকে স্বায়ত্তশাসনের আওতায় নিয়ে লোকবল নিয়োগেরও আহ্বান জানান জুলাই গণ অভ্যুত্থানের এই প্রধান চরিত্র। এটা একটা স্বায়ত্তশাসিত আইন প্রয়োজন, কাঠামো প্রয়োজন। জুলাই আকাঙ্ক্ষাকে ধারণ করে এই ধরনের লোক নেতৃত্বে রেখে পর্যাপ্ত পরিমাণ জনবল রাখতে হবে, কারণ এখানকার সিকিউরিটিটা খুবই গুরুত্বপূর্ণ। পরে সকাল 11টায় দর্শনার্থীদের জন্য জাদুঘর খুলে দেয়া হয়। জাদুঘরে জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের কোনো ছবি না দেখায় ক্ষোভ প্রকাশ করেন দর্শনার্থীরা। আবু সাঈদের কিছু এখনো দেখতেছি না, থেকে তাকে দেখার পর আমি এই প্রোটেস্টে জয়েন করছি। বিফোর দ্যাট আই ওয়াজন্ট ইন্টারেস্টেড। শহীদ আবু সাঈদের যে ছবিগুলো সেটা সেভাবে তোলা হয় নাই। আর আমার এ সময় গণভবন দখলের ছবিগুলোতে থাকা ছাত্র জনতার মুখ লাল রং দিয়ে ঢেকে দেওয়ারও প্রতিবাদ জানান তারা। এখানে ছবিগুলোর মুখটা ঢেকে থাকার কি কারণটা আসলে বুঝতে পারতেছি না, আসলে কি কারণে মুখটা ঢেকে রাখা হয়েছে। আর আবু সাঈদের ছবিটাও আমরা দেখতে পাইনি। জাদুঘরের অপূর্ণতা বা শূন্যতাকে প্রকৃত ইতিহাস দিয়ে সাজানো হবে শৈল্পিক রূপে, এমনটাই প্রত্যাশা জুলাইয়ের মহানায়কদেরও সাধারণ দর্শনার্থীদের। মোহাম্মদ সায়েম, RTV, ঢাকা। যাদের বিনিময়ে জুলাই গণঅভ্যুত্থান হয়েছে তাদের প্রত্যাশার গণভোটের বিরুদ্ধে সরকারের অবস্থান জাতির সঙ্গে বেমানি বলে মন্তব্য করেছেন বিরোধী দল নেতা ও জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনায় তিনি এ মন্তব্য করেন। এর আগে দুপুরে বিরোধী দলীয় নেতার বাসভবনে জামায়াত আমির অভিযোগ করেন, গণঅভ্যুত্থানের পর পুরনো বন্দোবস্তে চলছে দেশ, বেড়েছে দুর্নীতি ও চাঁদাবাজি। বিস্তারিত আসিফ হাসান বিজয়ের রিপোর্টে।
দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে রক্তাক্ত জুলাই, গণ অভ্যুত্থান ও জাতির প্রত্যাশা শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরোধী দলীয় নেতা ও জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। জাতীয় সংসদের বিরোধী দলীয় এ সময় ফ্যাসিস্ট আমলে বিএনপির যারা গুমের শিকার হয়েছেন তাদের কথা স্মরণ করিয়ে দিয়ে গুমের শিকার পরিবারের প্রতি সম্মান দেখানোর আহ্বান জানান ডক্টর শফিকুর রহমান। অতীতেই গুমের কাজটা কারা করেছে? নিঃসন্দেহে দেশের বিভিন্ন বাহিনী এবং এজেন্সির লোকেরা করেছে। গুমের মতো মহাপাপ সেটা পুলিশ তদন্ত করবে, আর উনারা সুন্দর সুন্দর আইন বানানোর গল্প আমাদেরকে শোনাবে। তাদেরও তো সহকর্মীবৃন্দ গুম হয়েছেন, মামলার শিকার হয়েছেন, পঙ্গু হয়েছেন, দেশান্তরী হয়েছে। তারা এত তাড়াতাড়ি ভুলে যাবেন এটা তো আমরা কল্পনাও করি। আমরা তাদেরকে বলবো দেশবাসীর প্রতি তো সম্মান দেখাবেন, এর আগে আপনাদের গুমের শিকার, খুনের শিকার এই পরিবারগুলোর প্রতি অন্তত সম্মান দেখান। এর আগে দুপুরে নিজ বাসভবনে জুলাই গণ অভ্যুত্থান স্মরণে আলোকচিত্র প্রদর্শনীতে ডক্টর শফিকুর রহমান বলেন, সংসদের ভিতরে সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবি মানা হয়নি। সরকার গঠনের পর আপনারা সবই দেখছেন, আমরা পুরানা বন্দোবস্তের বাইরে সরকারের কোনো কিছুই দেখতে পাচ্ছি না। কি দেখছি? কয়েকটা কার্ড বিতরণ দেখেছি, তাও নিজস্ব লোকদের মধ্যেই ম্যাক্সিমাম। এ নিয়েও আবার বিভিন্ন ধরনের কথা আছে, কিন্তু সেই চাঁদাবাজি আগের চাইতে বেশি, সেই দুর্নীতি আগের চাইতে বেশি, সেই দলীয়করণ আগের চেয়ে বেশি। সংসদের দাবি আদায় না হওয়ায় বিরোধী দল সড়কে নামতে বাধ্য হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। আমরা প্রতিবাদে বেরিয়ে এসে আপনাদের মুখোমুখি হয়েছি। আসিফ হাসান, RTV, ঢাকা। বাজারগুলোতে ব্যবসায়ীরা সিন্ডিকেট করে কৃষকদের জিম্মি করে ফেলেছে। সেই সিন্ডিকেট ভাঙতে কাজ করছে সরকার। ঝিনাইদহের শৈলকুপায় পাট ও পেঁয়াজের পাইকারি হাট ও আড়ত পরিদর্শন শেষে এ কথা জানান আইনমন্ত্রী অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান। দেশের বাজারে সিন্ডিকেট ও মজুতদারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, সিন্ডিকেট ও মজুতদারির বিরুদ্ধে 1974 সালের বিশেষ ক্ষমতা আইন প্রয়োগ করা হবে। মন্ত্রী বলেন, 1974 সালের বিশেষ ক্ষমতা আইনে মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। তাই যারা মজুতদারি করবেন তাদের বিষয়টি ভেবে চিন্তা করতে হবে। বাজারে পণ্যের কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ানো কিংবা সিন্ডিকেটের মাধ্যমে ভোক্তাদের হয়রানি কোনোভাবেই বরদাস্ত করা হবে না বলেও জানান তিনি। কৃত্রিম সংকটে এক ধরনের ধরেন মজুতদারি, এই মজুতদারির বিরুদ্ধে আইন আছে এবং যারা মজুতদারি করে আপনাদের অবগতির জন্য জানাচ্ছি 1974 সালের বিশেষ ক্ষমতা আইন যেটা করে দিয়ে গেছে, সেখানে মজুতদারের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। শুধু যারা মজুতদারি করবেন তারা ভেবে চিন্তা করবেন। আমরা সমস্ত সিন্ডিকেট ভেঙে, সমস্ত সেক্টরের সব সিন্ডিকেট ভেঙে আমরা প্রান্তিক কৃষক যাতে লাভবান হয় সেদিকে এগিয়ে যাব। ভবনের মালিক ও রাজুকের পরিদর্শকদের যোগসাজশে অনিয়ম দুর্নীতির কারণে অবৈধ ভবনে রাজুকের বিভিন্ন অভিযান কার্যকর হচ্ছে না, দোষীরা শাস্তি পাচ্ছে না বলে মন্তব্য করলেন রাজুক চেয়ারম্যান রিয়াজুল ইসলাম। জাতীয় প্রেস ক্লাবে ঢাকা ইউটিলিটি রিপোর্টার্স অ্যাসোসিয়েশন আয়োজিত ভূমিকম্প ঝুঁকিতে দেশ আমাদের করণীয় বিষয়ে সংলাপে এসব কথা বলেন। তিনি আরও বলেন, অনিয়মকারী পরিদর্শকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াতে রাজুকে এখন জনবল কমে গেছে। ভবন মালিকরা নিয়ম মেনে প্রকৃত নকশা অনুযায়ী ভবন করলে অনেকাংশে ভূমিকম্প প্রতিরোধ করা সম্ভব। এটা তো শুরু থেকেই অবস্থা নাকি বলে কোনো আমলে কি এটা ভালো ছিল? আমি কাউকে দোষারোপ আলাদা করে করতে চাই না, হয়তো কোনো সময় বেশি হয়েছে, বিগত কিছু বছর বেশি হয়েছে, কিন্তু এটা কিন্তু ধারাবাহিকভাবে আজকে এই অবস্থায় আসছে। এখন সেটা আমি যতখানি জনগণের কাছে দাঁড়াই বা আপনাদের সামনে আসি, আমার মনে হয় না অতীতে কোনো চেয়ারম্যান এইভাবে জবাবদিহিতার কাছে আসছে। ব্যক্তি বিল্ডিং কিন্তু দলিল করে দিচ্ছে একটা আনঅথরাইজড একটা কোম্পানি, হাউজিং কোম্পানি, তার কোনো রেজিস্ট্রেশন নেই। এখন আমি কত ধরনের জটিলতা, একটা হলো টেকনিক্যাল জটিলতা, একটা আইনি জটিলতা, আপনি কোনগুলো করবেন? তো আমরা এগুলো একটা নীতিমালা করতেছি। ইতালির ফিউমিচিনো বিমানবন্দরে যান্ত্রিক ত্রুটির কারণে প্রায় 6 ঘন্টা ধরে আটকে আছে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট। টরন্টো থেকে ঢাকাগামী BG306 ফ্লাইটটিতে ছিলেন 256 জন যাত্রী। স্থানীয় সময় শুক্রবার সকাল 7টা 20 মিনিটে
জ্বালানি নেওয়ার জন্য বিমানটি ফিউমিচিন বিমানবন্দরে অবতরণ করে। এরপর উড়োজাহাজের যান্ত্রিক ত্রুটি ধরা পড়ায় যাত্রীদের জানানো হয় মেরামতের জন্য সময় লাগবে। দুপুর 1:30 পর্যন্ত ফ্লাইটটি মাটিতেই ছিল, তবে কখন আবার ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবে তা তখনও নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। কুমিল্লার আলোচিত সোহাগী জাহান তনু হত্যা মামলায় হাইকোর্টের দেয়া জামিন স্থগিতের পর আত্মসমর্পণ না করায় অবসরপ্রাপ্ত সেনা সদস্য হাফিজুর রহমানকে পুনরায় গ্রেফতার করেছে পিবিআই। বিকালে ঢাকার কেরানীগঞ্জ থেকে তাকে গ্রেফতার করা হয়। এরপর তাকে কুমিল্লার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে গত 6 আগস্ট আপিল বিভাগের চেম্বার আদালত 24 ঘণ্টার মধ্যে তাকে আত্মসমর্পণের নির্দেশ দিলেও তিনি তা করেননি। 2016 সালের 20 মার্চ সেনানিবাস থেকে তনুর মরদেহ উদ্ধার করা হয়। মামলায় গত এপ্রিলে হাফিজুরকে গ্রেফতার করা হয়েছিল। জ্বালানি খাতে অরাজকতা ও ভুতুড়ে বিদ্যুৎ বিল বন্ধে জাতীয় অডিটের দাবি জানিয়েছে এবি পার্টি। শনিবার রাজধানী বিজয়নগরে দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান দলের সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তিনি বলেন, দেশের বিদ্যুৎ সংকটের মূল কারণ কয়লা নয়, বরং আমদানি নির্ভরতা ও জ্বালানি খাতের বেসরকারীকরণের রাজনৈতিক অর্থনীতি। জ্বালানিকে পণ্য নয়, জাতীয় নিরাপত্তার বিষয় হিসেবে বিবেচনার আহ্বান জানান তিনি। এ সময় দেশীয় কয়লা ও গ্যাসের সাশ্রয়ী ব্যবহার, উচ্চ মূল্যের বিদ্যুৎ চুক্তি ও ক্যাপাসিটি পেমেন্ট পুনর্মূল্যায়ন এবং ভুতুড়ে বিল বন্ধে স্বাধীন অডিটের দাবি জানায় এবি পার্টি। সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতার কোনো বিকল্প নেই বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। শনিবার বিকেলে রাজধানীর বাসাবো বাল্যবন্ধু ফোরামের আয়োজনে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক বিরোধী সচেতনতামূলক সভা ও বৃক্ষরোপণ কর্মসূচিতে তিনি একথা বলেন। এ সময় মাদক ও অপরাধমুক্ত সমাজ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান মন্ত্রী। পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় বেশি বেশি বৃক্ষরোপণের উপর গুরুত্ব আরোপ করেন তিনি। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত 30 জন আহত হয়েছেন। সকালে উপজেলার বিটঘর ইউনিয়নের টিয়ারাগ্রাম গ্রামে শিশু মিয়া ও আবুল হোসেনের লোকজনের মধ্যে এ সংঘর্ষ ঘটে। দীর্ঘদিনের বিরোধের জেরে গতকাল শুক্রবার প্রতিপক্ষের লোকজনকে মারধরের ঘটনার সূত্র ধরে আজ দেশীয় অস্ত্র নিয়ে উভয় পক্ষ রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর ও লুটপাট চালানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে এবং পরবর্তী সহিংসতা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঢাকা থেকে সৌদি আরবের রাজধানী রিয়াদে সরাসরি যাত্রা শুরু করল দেশটির নতুন জাতীয় বিমান সংস্থা রিয়াদ এয়ার। সকালে রিয়াদ থেকে আসা ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ডক্টর আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়া, বিমানবন্দরের নির্বাহী পরিচালক রাগিব সামাদ সহ অন্যরা। বক্তারা জানান, সৌদি আরবকে বিশ্ব দরবারে নতুনভাবে যুক্ত করতে এবং যাত্রী সেবার মান আরও উন্নত করতেই এই উদ্যোগ। নতুন এই রুটের ফলে দুই দেশের বাণিজ্য, পর্যটন ও প্রবাসী যোগাযোগে গতি আসবে বলে আশা প্রকাশ করা হয়। নারী উদ্যোক্তাদের পণ্যের মান নিয়ন্ত্রণ সংক্রান্ত বিশেষ অনুষ্ঠিত হল কর্মশালা ও প্যানেল আলোচনা। রাজধানীর মাইরা সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ ফেডারেশন অফ উইমেন এন্টারপ্রেনিয়র। অনুষ্ঠানে নারী উদ্যোক্তারা নিজেদের শিল্প উদ্যোগে বিভিন্ন সমস্যা ও সমাধানের উপায় তুলে ধরেন। আয়োজনে পণ্যের গুণগত মান বজায় রাখা, কাস্টমার রিকোয়ারমেন্ট বোঝা এবং সাপ্লাই চেইন সঠিকভাবে পরিচালনা করার নানা কৌশল ও গাইডলাইন ধরে এক্সিস এর ম্যানেজিং পার্টনার আফসানা আসিফ। কর্মশালায় দেশের উদীয়মান ও অভিজ্ঞ নারী উদ্যোক্তারা অংশ নেন। ক্ষুদ্র আর মাঝারি ব্যবসা করেন ওনাদেরকে আমরা কোয়ালিটি অ্যাসুরেন্স, কোয়ালিটি কন্ট্রোল নিয়ে ট্রেনিং দিচ্ছি, সো দ্যাট ওনাদের প্রোডাক্টসটা ইমপ্রুভ করে, ওনাদের মার্কেট এক্সপ্যান্ড করতে পারে, বিজনেস গ্রোথ করতে পারেন। নারী উদ্যোক্তা থেকে প্রথমে নিজেদেরকে ঠিক করতে হবে। সেকেন্ড হচ্ছে যেইখানে সমস্যা আছে একসাথে সরকারের সাথে কথা বলতে হবে এবং নলেজ বাড়াতে হবে মার্কেট নিয়ে।
নাটোরে সড়ক দুর্ঘটনায় 4 গরু ব্যবসায়ী সহ দেশের 5 জেলায় 11 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও 20 জন। সকালে নাটোরের নয়াবাজারে গরুবাহী গাড়ি ও বাসের মুখোমুখি সংঘর্ষে 2 ভাই সহ 4 গরু ব্যবসায়ী নিহত এবং আরও 2 জন আহত হন। যশোর সদর উপজেলার গোয়ালদহে সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধা নিহত হয়েছেন। আহত হয়েছেন মোটরসাইকেলের 2 আরোহী। এদিকে সিরাজগঞ্জের নলকায় যাত্রীবাহী বাসকে ট্রাকের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে বাস চালক সহ 2 জনের মৃত্যু হয়। আহত হয় আরও 13 জন। কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় অনন্যা পরিবহনের একটি বাসের চাপায় অটোরিকশার চালক ও এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও 2 জন। অন্যদিকে ঠাকুরগাঁওয়ে পথচারীর সাথে মোটরসাইকেল ধাক্কা লেগে পথচারী সহ 2 জন নিহত ও 1 জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। ইতালির সিসিলিতে মাউন্ট অ্যারেনা আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে ছাই ইসের কারণে কাতানিয়া বিমানবন্দরে সব আগমন ফ্লাইট স্থগিত করা হয়েছে। স্থানীয় সময়ে দুপুর 12টা পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। তবে বিমানবন্দরে থাকা উড়োজাহাজের বহির্গমন স্বাভাবিক রয়েছে। ইউরোপের সবচেয়ে উঁচু সক্রিয় আগ্নেয়গিরি এটনা থেকে ধোঁয়া ও ছাই ছড়িয়ে পড়েছে। আগ্নেয়গিরির ছাইয়ে মেঘের কারণে আকাশসীমার একটি অংশ বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। এতে জনপ্রিয় পর্যটন এলাকা সিসিলিতে যাত্রী চলাচলে বড় ধরনের প্রভাব পড়েছে। রাশিয়া ও ইরানের উপর নতুন নিষেধাজ্ঞা আরোপের বিল পাশ করেছে মার্কিন সিনেটে। শুক্রবার ডেমোক্র্যাট ও রিপাবলিকান 2 দলের সদস্যদের 86-11 ভোটে বিলটি পাশ হয়। ইউক্রেনকে সহায়তা এবং রাশিয়ার অর্থনীতিতে চাপ বাড়াতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। বেলারুশ জ্বালানি খাত ও প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সহ শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞার বিধান রাখা হয়েছে। এছাড়া রাশিয়ার জ্বালানির বড় ক্রেতা দেশগুলোর উপর সর্বোচ্চ 100% শুল্ক আরোপের ক্ষমতাও দেওয়া হতে পারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। বিলটি এখন প্রতিনিধি পরিষদে পাশ হয়ে ট্রাম্পের স্বাক্ষরের অপেক্ষায় রয়েছে। 2 দলের সমর্থনে বিল পাশ হওয়ায় সিনেটে বিরল ঐকমত্য দেখা গেছে। থাইল্যান্ডে ব্যাংককে 14 বছর বয়সী এক কিশোরের গুলিতে 8 জন নিহত ও 22 জন আহত হয়েছে। শুক্রবার সকালে প্রথমে নিজের 73 বছর বয়সী দাদা ও 74 বছর বয়সী দাদিকে গুলি করে হত্যা করে সে। পরে স্কুলে গিয়ে 5 শিক্ষক ও এক শিক্ষার্থীকে গুলি করে হত্যা করে। এরপর আত্মহত্যা করে ওই কিশোর। পুলিশ জানায় হামলায় ব্যবহৃত বন্দুকটি তার দাদার নামে বৈধভাবে নিবন্ধিত ছিল। দাদার ঘর থেকে অস্ত্রটি নেওয়া হয় বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। ঘটনার পর প্রধানমন্ত্রী আনুতিন চার্নবেরাকোল জনসম্মুখে আগ্নেয়াস্ত্র বহন আরও কঠোরভাবে নিয়ন্ত্রণের ঘোষণা দিয়েছেন। নতুন আইনে দায়িত্ব পালনরত সরকারি কর্মকর্তা ছাড়া অন্যদের অস্ত্র বহনের সুযোগ সীমিত করার পরিকল্পনা রয়েছে। থাইল্যান্ডে বেসামরিক নাগরিকদের কাছে প্রায় 1,3,00,000 আগ্নেয়াস্ত্র রয়েছে বলে ধারণা করা হয়। সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যকার ঐতিহাসিক ত্রিপক্ষীয় সামরিক চুক্তি ঘিরে মধ্যপ্রাচ্যে শুরু হয়েছে নতুন সমীকরণ। চুক্তিতে বলা হয় 3 দেশের যে কোনো একটির ওপর সশস্ত্র হামলা হলে সবার উপর হামলা হিসেবে বিবেচনা করা হবে। তবে তেহরানের দাবি এই চুক্তি সৌদি আরবের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না। অন্যদিকে সামরিক উপায়ে সংকট সমাধানের সীমাবদ্ধতা তুলে ধরে কূটনৈতিক উপায়ে যুদ্ধ থামানোর পথ খুঁজছে মার্কিন প্রশাসন। আজহার স্বপ্নিলের রিপোর্ট। শুক্রবার সৌদি আরবের মক্কায় ত্রিপক্ষীয় সামরিক চুক্তিটি স্বাক্ষর করেন 3 দেশের শীর্ষ নেতারা। চুক্তির মূল শর্ত অনুযায়ী 3 দেশের যে কোনো একটি আক্রান্ত হলে তা সব দেশের উপর আক্রমণ হিসেবে গণ্য হবে। বিশ্লেষকরা বলছেন পাকিস্তান, তুরস্ক ও সৌদি আরব একসঙ্গে হওয়ায় মধ্যপ্রাচ্যে নতুন শক্তি সমীকরণ তৈরি হয়েছে। এতে একদিকে পাকিস্তানের পারমাণবিক ও সামরিক শক্তি, অন্যদিকে তুরস্কের অত্যাধুনিক ড্রোন প্রযুক্তি এবং সৌদি আরবের বিপুল অর্থবল যুক্ত হলো। তবে এই জোটকে নিজেদের সুরক্ষার জন্য যথেষ্ট মনে করছে না ইরান। তেহরান সতর্ক করে জানিয়েছে এই সামরিক চুক্তি সৌদি আরবকে আঞ্চলিক আক্রমণ থেকে পুরোপুরি রক্ষা করতে পারবে না। চুক্তির পরপরই ইয়েমেনের হুতি বিদ্রোহীরা সৌদি ভূখণ্ড ও ঘাঁটিতে নতুন করে হামলা চালায়, যা নতুন উত্তেজনা জন্ম দিয়েছে। এদিকে ইরানের সঙ্গে সংঘাত বন্ধের পথ খুঁজছে যুক্তরাষ্ট্র।
মার্কিন যৌথ বাহিনীর প্রধান জেনারেল ড্যান কেইন প্রেসিডেন্ট ট্রাম্পকে সামরিক পথ ছেড়ে কূটনৈতিক সমঝোতার তাগিদ দিয়েছেন। তার মতে ইরানের বিরুদ্ধে কেবল আকাশপথে হামলা চালিয়ে সাফল্য আসবে না, বরং এটি উল্টো ফল দিতে পারে। একই সঙ্গে মার্কিন সামরিক বাহিনীতে অত্যাধুনিক গোলাবারুদের তীব্র ঘাটতির বিষয়টিও চিন্তায় ফেলছে ওয়াশিংটনকে। সব মিলিয়ে সামরিক মহড়ার পাশাপাশি কূটনৈতিক সমাধানের দিকে নজর দিচ্ছে সব পক্ষ। সামরিক শক্তি বৃদ্ধি আর নতুন জোট গঠনের এই প্রতিযোগিতায় মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ এখন বড় প্রশ্নের মুখে। একদিকে 3 দেশের যৌথ সামরিক বলয়, অন্যদিকে ইরান ও তার মিত্রদের শক্ত অবস্থান। এই দুই শক্তির মুখোমুখি অবস্থানে তৈরি হয়েছে নতুন রাজনৈতিক মেরুকরণ। এই পরিস্থিতি শেষ পর্যন্ত শান্তির পথ তৈরি করবে নাকি সংঘাতের পরিধি আরও বাড়িয়ে তুলবে, এখন সেটাই দেখার বিষয়। আজহার স্বপ্নিল, RTV। খেলার খবর। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়া একাদশের কাছে 1 ইনিংস ও 38 রানে হেরেছে বাংলাদেশ। শেষ দিনে ব্যাট করতে নেমে অজি বোলারদের তোপের মুখে মাত্র 54 রানে অল আউট হয় নাজমুল হোসেন শান্তর দল। ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের হয়ে 25 রানে 8 উইকেট নেন ক্যাম্পবেল থমসন। এর আগে ডারউইনে 3 দিনের প্রস্তুতি ম্যাচের প্রথম দিনে মিরাজের অপরাজিত 109 রানে ভর করে 263 রান সংগ্রহ করে বাংলাদেশ। এরপর সবকটি উইকেট হারিয়ে 355 রানে থামে অজিতের প্রথম ইনিংস। স্বাগতিকদের হয়ে সর্বোচ্চ 130 রান করে টিকুভিয়েলে। এছাড়া হাফ সেঞ্চুরি আসে কার্টিস প্যাটারসন ও জ্যাক ডোরানের ব্যাট থেকে। দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে ইউনিভার্সিটি স্পোর্টস সাউথ আফ্রিকাকে 7 উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশি মার্জিং দল। ইরানে কাউন্ট্রি ক্লাব মাঠে টসে হেরে ব্যাট করতে নেমে 166 রানে গুটিয়ে যায় ইউএসএসএ। সর্বোচ্চ 72 রান করেন ডেভিড টিকার। বাংলাদেশের পক্ষে চৌধুরী মোহাম্মদ রিজওয়ান 4টি এবং 2টি করে উইকেট নেন আমিনুল বিপ্লব ও রোহানাথ দৌলা বর্ষণ। 167 রানের লক্ষ্য তাড়া করতে নেমে 2 ওপেনার ব্যর্থ হলেও শাহাদাত হোসেন দীপুর অপরাজিত 73 ও ইরফান শুক্কুরের 58 রানের লড়াকু ইনিংসে সহজ জয় পায় বাংলাদেশ। এই জয়ে 4 পয়েন্ট নিয়ে ফাইনালে দক্ষিণ আফ্রিকায় মার্জিং দলের মুখোমুখি হবে যুব টাইগাররা। বিশ্বকাপ চলাকালীন বেশ কয়েকটি দল, রেফারি ও ফিফার কর্মকর্তাদের উপর হামলার পরিকল্পনা করেছিল দুষ্কৃতকারীরা। এমন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে FBI এর নেতৃত্বে নিরাপত্তা বাহিনী নিয়ে গড়া আন্তর্জাতিক পুলিশ সহযোগিতা কেন্দ্রের প্রতিবেদনে। এদিকে লিওনেল মেসির ফুটবল ভবিষ্যৎ নিয়ে মুখ খুলেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। বিস্তারিত মাহফুজুল ইসলামের রিপোর্টে। ফিফা বিশ্বকাপ শেষ হয়েছে প্রায় 3 সপ্তাহ, কিন্তু এখনও মাঠের বাইরের নানান আলোচনা সমালোচনায় জর্জরিত আয়োজক দেশ ও সংস্থা ফিফা। সমালোচনা যখন তুঙ্গে, তখন নতুন করে আলোচনার জন্ম দিয়েছে অংশগ্রহণকারী দেশগুলোকে নিয়ে করা আন্তর্জাতিক পুলিশ সহযোগিতা কেন্দ্রের এক প্রতিবেদন। সম্প্রতি এই প্রতিবেদন প্রকাশ করেছে স্পেনের জনপ্রিয় গণমাধ্যম প্রেন্সা ইবেরিকা, যার বরাত দিয়ে সংবাদ প্রকাশ করেছে বিশ্বের প্রভাবশালী সব গণমাধ্যম। যেখানে বলা হয়েছে বিশ্বকাপে আর্জেন্টিনা দলের উপর একাধিকবার হামলার পরিকল্পনা করেছিল দুষ্কৃতিকারীরা, আর তাদের মূল টার্গেট ছিল মেসি। শুধু তাই নয়, মেসি ছাড়াও পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর হোটেলের উপরও নজর রেখেছিল সন্ত্রাসীরা। এছাড়াও সন্ত্রাসীরা হুমকি দিয়েছে একাধিক রেফারি, ম্যাচ কমিশনার ও ফিফা কর্তাদের। এদিকে এমন সব আলোচনার ভিড়ে মেসির ফুটবল ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে মুখ খুলেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। দেশটির ফেডারেশন প্রধান ক্লাউদিও তাপিয়া গণমাধ্যমে জানিয়েছে, 39 বছর বয়সী মেসি তার ক্যারিয়ারের বিষয়ে নিজেই সিদ্ধান্ত নেবেন। তিনি যতদিন চান ততদিনই খেলে যাবেন। এমন ঘোষণার পর 2028 সালে অনুষ্ঠিত হতে যাওয়া কোপা আমেরিকায় মেসির খেলার গুঞ্জন আরও শক্ত হলো বলে মনে করেন অনেকে। মাহফুজুল ইসলাম, RTV। সন্ধ্যার সংবাদ এ পর্যন্তই। রাতের সংবাদ 11:15 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। সবাইকে ধন্যবাদ।